হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি বাডি। আমাদের বলেছিলাম গ্রামারের আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখে যাব। আমাদের বেসিক দুটো ক্লাস কিন্তু হয়ে গেছে, একটা লেটারের ক্লাস হয়েছে এবং একটা ওয়ার্ড কিভাবে তৈরি হয় সেই ক্লাসগুলো হয়েছে। তোমরা যদি ওই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে আমি বলবো অবশ্যই তোমরা ওই ক্লাসগুলি দেখো, তারপর এই ক্লাসটিতে শুরু করবে। কারণ প্রথমেই তো আমরা ক্লাস 2-3 বই পড়তে পারি না, আমাদেরকে কি করতে হয়, প্রথমে কেজি, ইউকেজি, এলকেজি ইত্যাদির বই পড়তে হয়, তারপর ক্লাস 1-2, তারপর 3 বই পড়তে হয়। হঠাৎ করে আমরা একটা কঠিন বিষয় কখনোই শিখতে পারবো না। তাই আমাদের বেসিকটা যদি মজবুত না থাকে তাহলে কিন্তু আমরা কোনো মতেই অ্যাডভান্সের দিকে আগাতে পারবো না। তাই তোমরা আগে বেসিক দুটো ভিডিও দেখে নাও। চলো, আজকের টপিক আমাদের হলো সাইলেন্ট লেটার কি, অর্থাৎ একটা শব্দের মধ্যে কিছু লেটার বসবে কিন্তু কিন্তু সেগুলোর কয়েকটার উচ্চারণ হবে না, সেগুলো সম্পর্কে জানবো। এছাড়া আরও জানবো সেন্টেন্স কি, সেন্টেন্স কোনগুলো সেন্টেন্স নয়। এছাড়া আর ক্যাপিটাল লেটার কোথায় বসে, সাবজেক্ট প্রেডিকেট কি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো, কোনোরূপ স্কিপ না করো। পড়াশোনা হবে সহজ ও মজার। ইতিহাস, বিজ্ঞান, ভূগোল ও জিকের নানা রহস্য নিয়ে আসছে স্টাডি বাডি 07। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখো, KNIFE, এখানে কিন্তু কে আছে, কিন্তু উচ্চারণের সময় কে এর উচ্চারণটি হয় না। কে নাইফ না বলে আমরা বলি নাইফ। সেম HOUR, এখানে দেখো এইচ আছে, তবুও কেউ হাওয়ার বলে না, বলে আওয়ার। তাহলে আমরা এখন জানবো সাইলেন্ট লেটার কি। ইংরাজিতে এমন কিছু লেটার আছে যেগুলো ওয়ার্ডের মধ্যে লেখা থাকে কিন্তু উচ্চারণ হয় না, যেমন আগের দুটো প্রথমের উদাহরণ দিলাম। এছাড়া দেখো আরও কিছু উদাহরণ আমরা জানবো। সাইলেন্ট লেটার এল, এমন কিছু শব্দ আছে যেখানে এল লেটারটা লেখা তো আছে কিন্তু এর উচ্চারণ হয় না। যেমন দেখো হাফ, HALF, হাফ, এখানে এল লেখা আছে কিন্তু এর উচ্চারণটা হালফ হয় না, হয় হাফ। সেম টক, পাম, ওয়াক, কাফ, বাম, চক ইত্যাদি সব ওয়ার্ডগুলিতেই দেখো কিন্তু এল আছে, কিন্তু বলার সময় এই এলের উচ্চারণ হয় না। সেম আমরা কে লেটার সম্পর্কে জানবো। কতকগুলি ওয়ার্ডে কে লেটার আছে কিন্তু এর উচ্চারণটা হয় না, এটা সাইলেন্ট থাকে। দেখো KNEE, এটার উচ্চারণ কেনি হয় না, এটার উচ্চারণ হয় নি। সেরকম KNIFE হলেও, কে থাকলেও এখানে কে এর উচ্চারণ কিন্তু হয় না, এটা নাইফ উচ্চারিত হয়। এছাড়া KNOW, নো, KNEEL, নীল, মানে হাঁটু গেড়ে বসা ইত্যাদি, এইসব জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু দেখো কে আছে কিন্তু উচ্চারণের সময় নেই। ঠিক তেমনভাবেই আমরা জানবো সাইলেন্ট এইচ ওয়ার্ড, অর্থাৎ কতকগুলি ওয়ার্ডে এইচ শব্দগুলো আছে কিন্তু এইচ লেটারগুলো আছে কিন্তু তার উচ্চারণ নেই সেই শব্দগুলোতে, ওয়ার্ডগুলোতে। তাহলে আমরা সেরকম কিছু উদাহরণ দেখি। দেখো HOUR, আমরা বলি কি হাওয়ার, হাওয়ার বলি না, আমরা বলি আওয়ার। সেম HONEST, অর্থাৎ সৎ, অনেস্ট, সৎ। কেন হনেস্ট বলো, এইচ আছে তো, না এখানে হনেস্ট বলা যাবে না। হনেস্টটা এখানে এইচটা হচ্ছে সাইলেন্ট লেটার, সো এর উচ্চারণ হবে অনেস্ট। সেম এয়ার, মানে উত্তরাধিকারী, এগুলোতে দেখো এইচ আছে কিন্তু ভাওয়েলের মতো সাউন্ড দিচ্ছে, অর্থাৎ হনেস্টের বদলে দেখো অনেস্ট উচ্চারণ হচ্ছে ওয়ের। দেখো এরপর আমরা জানবো সেন্টেন্স কাকে বলে। দেখো আগের দুটো ভিডিওতে কিন্তু আমরা ভালোভাবে লেটার এবং ভাওয়েল কোনগুলো, কনসোনেন্ট, এছাড়া সিলেবল, ওয়ার্ড ইত্যাদি সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করে নিয়েছি। চ্যানেল, ওই দুটো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যদি চাও ওখান থেকে দেখে নিতে পারো, তাছাড়া আমার চ্যানেল ভিজিট করেও দেখতে পারো। এরপর দেখো সেন্টেন্স কাকে বলে। যখন এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে তখন আমরা তাকে
সেন্টেন্স বলি। দেখো ইংলিশ মিডিয়ামের জন্য বলে রাখি, এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স। দেখো এখানে বাংলায় বলি যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয় সেটা হলো মনের ভাবটাকে কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ না পায় তখন কিন্তু সেটা সেন্টেন্স বা বাক্য হবে না। সেন্টেন্স তাহলে আমরা জানলাম কিন্তু সেন্টেন্স গঠনের জন্য অবশ্যই মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেতেই হবে। মনের ভাব সম্পূর্ণ প্রকাশ না পেলে সেটা সেন্টেন্স হবে না। চলো আমরা কিছু উদাহরণ দিয়ে বুঝে নিই। দেখো, আই এম এ বয়, আমি একজন বালক। ইউ আর এ গার্ল, তুমি একজন বালিকা। তাহলে এখানে যদি শুধুমাত্র বলে দিতাম আই এম, আমি হই, ব্যাস আর কিছু বললাম না, এখানে কিন্তু মনের ভাবটা প্রকাশ পেল না। আই এম এ বয়, আমি একজন বালক, তাহলে এক্ষেত্রে কিন্তু মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ পেল। এছাড়া আরও আছে, দেখো বার্ড সিং, দে গো টু ওয়ার্ক, এই সেন্টেন্সগুলো শুনলেই পুরো অর্থ বোঝা যাচ্ছে। সো এগুলো হলো সেন্টেন্স। আর তাহলে কোনগুলো সেন্টেন্স নয় সেগুলো সম্পর্কে একবার জেনে নিই। ধরো বার্ডস সিং এর পরিবর্তে আমরা যদি বলি সিং বার্ডস, উল্টোপাল্টা এলোমেলো করে বসাই সাজাই, এটা কিন্তু কখনোই মিনিংফুল সেন্টেন্স হবে না। এছাড়া দে গো টু ওয়ার্কের পরিবর্তে টু দে গো ওয়ার্ক বলে দিই, এটাও কিন্তু মিনিংফুল ওয়ার্ড হলো, সেন্টেন্স হলো না, কারণ এগুলো মনের ভাবটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করছে না। মনের ভাব প্রকাশ না করলে কখনোই সেটাকে আমরা সেন্টেন্স বলবো না। যেমনভাবে মনে আছে তো ওয়ার্ডের সময় কি বলেছিলাম, কোনো অর্থ না বোঝালে কিন্তু ওয়ার্ড হবে না। ঠিক সেরকমভাবে মনে রাখবে, মনের ভাব যদি প্রকাশ সম্পূর্ণরূপে না পায় তখন কিন্তু সেটা সেন্টেন্স বা বাক্য হবে না। এরপর আমাদের আলোচ্য বিষয় হলো হিডেন সাবজেক্ট, অর্থাৎ কিছু কিছু সেন্টেন্সে সাবজেক্টটা কী হয়ে থাকে বলতো, হিডেন। হিডেন শব্দের অর্থ হলো উজ্জ্ব থাকে, অর্থাৎ লুকিয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কাম হেয়ার। এখানে দেখো আমি ডাকছি কাউকে, একজনকে, কাকে ডাকছি, তোমাকে ডাকছি, ইউ কাম হেয়ার, এখানে ইউটা উজ্জ্ব রয়েছে। সেম রান ফাস্ট, কাকে বলছি, কাকে জোরে জোরে দৌড়াতে বলছি, তোমাকে, ইউ রান ফাস্ট। থ্যাংক ইউ, কে থ্যাংক ইউ জানাচ্ছে, আমি জানাচ্ছি, তাহলে আই থ্যাংক ইউ। এখানে কিন্তু দেখো ইউগুলো উপরের এবং এখানে আইটা, এগুলো কিন্তু উজ্জ্ব রয়েছে। মানে অনেক সময় কি হয় বলতো, সাবজেক্ট না লিখলেও আমরা বুঝে যাই যে সাবজেক্টটা কি হতে পারে। এরপর আমরা জানবো ক্যাপিটাল লেটারের ব্যবহার, অর্থাৎ ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের। আমরা ইংরাজিতে জানি দুরকমভাবে ইংরাজি লেটারগুলোকে লেখা যায়, একটা হচ্ছে বড় হাতের লেখা যায়, একটা হচ্ছে ছোটো হাতের লেখা যায়। তাহলে কোন কোন ক্ষেত্রে বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারের ব্যবহার হয়, তাহলে দেখো ক্যাপিটাল লেটার বাক্যে যদি তুমি ব্যবহার না করো, সবগুলো যদি স্মল লেটার দিয়ে লেখো, তাহলে কিন্তু বাক্যর যে গ্রামাটিক্যাল এরর থেকেই যায়। তাই ক্যাপিটাল লেটারের ব্যবহারটা আমাদেরকে জানতে হবে। ক্যাপিটাল লেটারের ব্যবহারের নিয়ম, কোনো স্থানের নাম বোঝালে, যেমন কলকাতা, দিল্লি, লন্ডন ইত্যাদি স্থানের নাম বোঝাচ্ছে, এক্ষেত্রে কিন্তু প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এছাড়া ধর্মগ্রন্থ, পাহাড়, সাগর ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু প্রথম অক্ষরগুলো অবশ্যই বড় হাতের হবে। যেমন ধরো দা গীতা, এখানে দা গীতা, গীতার জিটা বড় হাতের হবে। সেটা যদি কোনো বাক্যের মাঝেও বসে সেক্ষেত্রেও গীতার জিটা কিন্তু বড় হাতের হবে। সেম দ্য হিমালয়াস, দ্য বে অফ বেঙ্গল, এক্ষেত্রে প্রথম অক্ষরগুলি অবশ্যই বড় হাতের হবে। এছাড়া দিন, মাস, ভাষা, ধর্ম ইত্যাদির ক্ষেত্রেও প্রথম অক্ষরগুলো বড় হাতের হয়। যেমন ধরো সানডে, মন্ডে ইত্যাদি দিনের নাম। এছাড়া জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের নাম, এক্ষেত্রে সব ক্ষেত্রেই প্রথম অক্ষরগুলো বড় হাতের হবে। হিন্দি, বুদ্ধিজম এগুলো সব বড় হাতের হবে। তাহলে এগুলো ভাষার নাম হিন্দি, বাংলা, ইংরাজি, ধর্মের নাম বুদ্ধিজম, হিন্দুইজম, জৈনিজম ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে মনে রাখবে প্রথম অক্ষরগুলো বড় হাতের হবে। আচ্ছা, তোমাদের যদি এগুলো মনে রাখতে তো আশা করি অসুবিধা হবে, ভবিষ্যতে যদি তোমরা এগুলো নিয়ে রিভিশন করতে চাও করতে সমস্যা হবে, তাই তোমরা একটা খাতাতে অবশ্যই লিখে নেবে। এরপর পরবর্তী জানি আমরা কোনো বইয়ের নাম। এছাড়া ঐতিহাসিক ঘটনা বা বিখ্যাত সৌধ ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু প্রথম অক্ষরগুলো বড় হাতের হয়। ঠিক আছে, যেমন কিছু কিছু উদাহরণ দেওয়া রয়েছে, অ্যাসপস ফেবলস, সিপাই মিউটিনি, এছাড়া তাজমহল, দ্য তাজমহল ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে প্রথম অক্ষরগুলো অবশ্যই বড় হাতের হয়েছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ। আচ্ছা,
একটা সহজভাবে মনে রাখার উপায় হলো আমরা প্রপার নাউন সম্পর্কে কম বেশি সকলেই জানি। প্রপার নাউনের ক্ষেত্রে সব ক্ষেত্রেই প্রথম অক্ষরগুলো বড় হাতের হবে। প্রপার নাউনের ক্ষেত্রে সব ক্ষেত্রেই প্রথম অক্ষরগুলো বড় হাতের হবে। যেমন ধরো তুমি, তোমার নাম, আমার নাম, সমস্ত কিছু হচ্ছে প্রপার নাউন। তাহলে তোমার নাম, আমার নাম, তার নাম, সকলের ক্ষেত্রে, সমস্ত নাম ইত্যাদির ক্ষেত্রেই যেগুলো প্রপার নাউন বোঝাবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হবে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানবো সাবজেক্ট এবং প্রেডিকেট। দেখো, সাবজেক্ট শব্দের বাংলা অর্থ হলো উদ্দেশ্য এবং প্রেডিকেট শব্দের বাংলা অর্থ হলো বিধেয়। বাংলাতে যাকে উদ্দেশ্য বলে তাকেই কিন্তু ইংরেজিতে সাবজেক্ট বলে এবং যাকে বিধেয় বলে তাকে ইংরেজিতে প্রেডিকেট বলে। চলো তাহলে আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে উদাহরণ দিয়ে বুঝে নিই। দেখো, যদি বলি আমি হানি ইজ সুইট, কিংবা যদি বলি আমি ডগস বার্ড, কিংবা যদি বলি আমি দ্য থিভস উইল রান অ্যাওয়ে। এখানে দেখো হানি ইজ সুইট, এখানে কার কথা বলা হচ্ছে, কার সম্পর্কে বলা হচ্ছে? এখানে হানি অর্থাৎ মধুর সম্পর্কে বলা হচ্ছে। মধু কেমন খেতে? মিষ্টি খেতে। তাহলে এখানে হানি হলো সাবজেক্ট এবং ইজ সুইটটা হলো প্রেডিকেট। এছাড়া ডগস বার্ড, এখানে কে, কুকুররা ডাকছে। তাহলে কে ডাকছে, কে কর্তা, এখানে কাজটা কে করছে? কুকুররা। তাহলে কুকুররা হলো সাবজেক্ট এবং বার্ডটা হলো প্রেডিকেট। তাহলে এখন আরেকটা দেখি, দ্য থিভস উইল রান অ্যাওয়ে, অর্থাৎ চোরগুলি পালাচ্ছে। এখানে কে কাজটা করছে বলো তো? কে পালাচ্ছে? কারা পালাচ্ছে? দৌড়ে পালাচ্ছে কারা? চোরগুলি, দ্য থিভস। তাহলে এখানে এই বাক্যে যে কাজটা করছে সেই হলো কর্তা, অর্থাৎ দ্য থিভসটাই কর্তা। তাহলে সাবজেক্ট প্রেডিকেট কাকে বলে ভালোভাবে জেনে নিই আমরা। দেখো, সাবজেক্ট কাকে বলে? যার সম্বন্ধে বলা হয় তাকেই বলা হয় সাবজেক্ট। আর প্রেডিকেট কাকে বলে? সাবজেক্টের সম্বন্ধে যা বলা হয় তাকেই বলা হয় প্রেডিকেট। তাহলে আমরা সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারলাম। তো এরপর আমরা কিছু মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে একবার আলোচনা করে নিই। দেখো, প্রতিটা সেন্টেন্সে কিন্তু অন্তত একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট অবশ্যই থাকবে এবং অবশ্যই সেন্টেন্সে অন্তত একটি ভার্ব থাকবেই থাকবে, নয়তো সেন্টেন্সটা বা বাক্যটা গঠন করা সম্ভব হবে না। আর অনেক সময় কিন্তু মনে রাখবে সাবজেক্টটা, একটা বাক্যে ব্যবহৃত সাবজেক্টটা অর্থাৎ কর্তাটা কিন্তু উহ্য থাকবে, অর্থাৎ কর্তাটা লেখা থাকবে না। সেটা আগেই বুঝিয়েছি, তোমরা আশা করি বুঝেছো, নয়তো একবার রিফার্স করে দেখে নেবে। তো সেই কর্তাটা কিন্তু উহ্য থাকবে, অর্থাৎ লুকোনো থাকবে। সেটা আমরা বাক্যটা দেখলেই বুঝে যাব। এরপরে আমরা আজ কি শিখলাম একবার র্যাপিড রিভিশন করে নিই। সাইলেন্ট লেটার কি সেটা শিখলাম, সেন্টেন্স কি, ক্যাপিটাল লেটার কি, এছাড়া সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে আমরা জানলাম। তাহলে এগুলো সম্পর্কে আশা করি তোমাদের পরিষ্কারভাবে ধারণা হয়েছে। আজকের পর থেকে এগুলো সম্পর্কে আশা করি ডাউট থাকবে না। তো তোমরা অবশ্যই সব ভিডিওগুলিকে ভালোভাবে দেখবে এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা পার্টস অফ স্পিচ শুরু করব। সেখানে আরও মজার মজার জিনিস শিখবো, তাই তোমরা কেউ কিন্তু মিস করো না। তাহলে আজ এই পর্যন্তই। আশা করি এইভাবে যদি গ্রামার পড়তে থাকো দৈনন্দিন, তাহলে তোমাদের কাছে গ্রামার অবশ্যই সহজ লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম নতুন নতুন আরও